আসসালামু আলাইকুম শান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন আমাদের ধরেন একটা ছেলে মেয়ের বিয়ে হলে, বিয়ের আগে বিয়েতে তো মনে করেন ছেলে মেয়ে পার্লারে, মানে ছেলে সেলুনে যায়, মেয়ে পার্লারে যায়, সাজগোজ করে আসে। আমাদের তো কোরবানির গরুর কিছু বিউটিফিকেশন আছে। তো এই যে ডেলিভারির আগে একটা গরু রেডি হলো, আপনি কালকে ডেলিভারি দিবেন, কি কি বিউটিফিকেশন করবেন গরুটার? কালকে যাতে ডেলিভারি দিব? হ্যাঁ, কথার কথা, আচ্ছা ফর আচ্ছা এক্সাম্পল আচ্ছা। ধরেন না, গরুটাকে। তার আগে তো আমাদের কাজটা আসলে মূলত শুরু হয়েছে 30 to 45 days ব্যাক। হুম হুম হ্যাঁ, হুম, ফ্রম বলেন না, ব্যাগ থেকে এটার বলেন। উপরে একটা ভিডিও আমি করছি, হয়তো 10-15 মিনিটে ওটা আসবে। হুম এখানেও বলে দিই, সুযোগ যখন পাইছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন গরুটা ডেলিভারি দিব, ওই সময় আমাদের কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে। যেমন 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ওয়েট হুম হুম। মিট। দেখা গেছে যে যখন আমাদের থেকে আমাদের সম্মানিত কাস্টমাররা একটা গরু নেন, ওয়েটের প্রতি কনসার্ন হন না, যেহেতু আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিবেন, তারপরেও সবকিছুর একটা হিসাব তো না, চলেই শাওন আসে। ভাই, সবাই ওয়েটের প্রতি কনসার্ন হন। না, ঠিক আছে, এর আপনি আমরা ডাইরেক্ট বলছেন না, আমরা ওয়েটের এটাকে প্রতি নেগেটিভ কনসার্ন হিসাবে সবাই। নিচ্ছি না, আমরা একটা নেগেটিভ নেগেটিভ হিসেবে হিসাবে নিচ্ছি নিচ্ছি না। না, এবং এটা জায়েজ, এটা জায়েজ। জাস্টিফিকেশন টা একটা জায়েজ, কিরকম যে আমি হয়তো বা 1,000 টাকায় গোস্ত পাইতে পারি 10 কেজি, মানে এখন মার্কেট প্রাইস অনুযায়ী ধরে নিলাম। তো আমাকে এই ক্যালকুলেশনটা আমি যদি করি ঈদের সময়, যে আমি ওই সময় 1,000 টাকা মানে এগেনস্টে কত কেজি গোস্ত পাচ্ছি, এরকম একটা ক্যালকুলেশনটা মাথায় থাকাটা দোষের কিছু না। এবং এটার জন্য আপনি কোরবানি অশুদ্ধ হবে ব্যাপারটা তাও না। কিন্তু অনেকে আছে এই হিসাবে যান না, অনেকে আছেন যে কিছুটা করেন। আবার কেউ যদি হিসাব করে না আমি 695 টাকা ধরে গোস্ত ধরে কিনবো, তাদের জন্য এই কথা না, তাদের সেটা ভিন্ন। তো যাই হোক, আমরা পজিটিভিটির মধ্যেই আছি। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের কাস্টমারের সাথে একটা কমিটমেন্ট থাকে, আমরা একটা এক্সপেকটেশন ওয়েট দিয়ে রাখি, যেমন হয়তো বা এগোটা 500 কেজি হবে। সো আমরা যখন কমিটমেন্ট করি, তখন আমার কাস্টমারদের সাথে কমিটমেন্ট থাকে 3 রকম। একরকম কমিটমেন্ট হচ্ছে যে 5% একটু ভেরিয়েশন আসতে পারে, প্লাস মাইনাস। যে বেশি হলে তো আসলে আমাদের পক্ষ থেকে বাড়তি কোনো চাওয়া পাওয়া নেই। আমরা আলহামদুলিল্লাহ খুশি মনে গরুটা ডেলিভারি দিয়ে দিব যদি বেশি হয়। এটার জন্য আপনাকে বাড়তি পে করতে হয় না। কিন্তু যদি একটু কম হয়, সেক্ষেত্রে 5% লেস পর্যন্ত আমরা কনসিডার করি, ও যে এটা সিস্টেম লস। কিন্তু কিন্তু দেখা গেছে যে আপনার এর থেকে বেশি হলে কি হয়, সেক্ষেত্রে তো আমরা তিনটা বলাই আছে, যে হয় আমরা প্রাইসটা রিশিডিউল করব, অথবা তাকে তার টাকাটা ফেরত দেব, অথবা কাঙ্ক্ষিত ওয়েটের একটা অল্টারনেটিভ গরু দেব। এখন আমাদের ব্যাক 30 to 45 days ব্যাক আমরা এই ক্যালকুলেশনটা চলে আসি যে আমরা আসলে আমাদের টার্গেট ওয়েট মিট করতে পারতেছি কিনা। তো যদি না হয়, সেক্ষেত্রে তখন থেকে আমরা কিন্তু খাবারের রেশিওটা একটু বাড়াই দিই, যেটা ওই থাম রুল 1% আর 3%, সেটাকে হয়তো বা 1.5% থেকে 4.5% পর্যন্ত আমরা একটু রিশিডিউল করে দেখি যে মানে হাইজেনিক ওয়েতে ওয়েটটা বাড়ানো যায় কিনা, সেটা তো দেখি। এখন ওই যে বললেন যে কি বলে এটাকে, বিউটিফিকেশন। হ্যাঁ, বিউটিফিকেশন। বিউটিফিকেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা গরু, কোরবানির গরু যখন বাসায় যাবে, সবারই মনের মধ্যে একটা চাহিদা থাকে যে আমার গরুটা দেখে সবাই সুন্দর বলবে। আমি বলতেছি না এটা অহংকার, অহমিকা বা অন্য কিছু। এটা বড় একটা বলা একটা ডিফারেন্ট জিনিস, হ্যাঁ, আর সুন্দর বলা একটা ডিফারেন্ট এটা জিনিস। একটা বৈধ চাহিদা, যে আমি আমার আল্লাহর জন্য কোরবানি দিব, সেরকম একটা পশু নিয়ে আসছি, যে পশুটা দেখে সবাই সবাই সুন্দর বলবে বা খুশি হবে। হ্যাঁ, এই চাহিদাটা বৈধ চাহিদা, এটা অস্বাভাবিক কোনো চাহিদা না, কিংবা এমন কিছু না যেটা থাকাটা ঠিক না। সো যেহেতু আপনার একটা চাহিদা আছে যে আমি আপনাকে গরুটা দিব, সেই গরুটা আপনার বাসায় যাবে এটাকে সুন্দর দেখানোর জন্য, এই শিংগুলি পরিচর্যা আছে, খুফ বা খুরের পরিচর্যা আছে, স্কিন কেয়ারের ব্যাপার আছে, ওই যে পেডিকিউর ম্যানিকিউর যে আমরা বলি, ঠিক সেরকম। যে আপনার হুপ পরিচর্যা, যেমন আপনার হুপগুলিকে যদি একটু বার্নিশ করা যায়, কিরকম বার্নিশ, যে হয়তো বা একটু বেঁকা তারা আছে বা একটু লম্বা হয়ে গেছে, সেটাকে একটু ট্রিমিং করে দেওয়া। তারপরে হচ্ছে আপনার স্কিন কেয়ারের জন্য হয়তো বা দেখা যায় যে আমরা খুব ভালো করে গোসল দিই, আহ, এবং অনেক ক্ষেত্রে হয়তো কোনো ছোটখাটো ঘা বা এরকম অ্যালার্জি টালার্জি কিছু থাকলে, সেক্ষেত্রে দেখা যায় যে ওয়াইনমেন্টের মাধ্যমে সেটাকে সারানোর চেষ্টা করি। এবং একটা আমার ভিডিওতেও বলছি, আমি শেষের দিকে একটু হয়তো বা সংক্ষেপে শেষ করে দিছি, এখানে একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, জিঙ্ক হচ্ছে একটা মানে আহ, এমন একটা ওষুধ, যে ওষুধটা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে,
ভিতরে একটা বাড়তি এনার্জি দিবে এবং হাড্ডি তারপর মানে এই এটা কিন্তু সবসময় ওষুধ বলাটা ভুল হচ্ছে, এটাকে যে ওষুধ কি বলাটা ভুল, ওষুধ, হ্যাঁ। সো কিন্তু অনেকে মনে সাপ্লিমেন্ট, করবে যে সাপ্লিমেন্ট, অনেকে মনে করবে যে যে ভাই আপনারা বলতেছেন মেডিসিন খাওয়ান না, কিন্তু জিঙ্ক কেন খাওয়াবেন? বা জিঙ্কটা যেমন আমরা আমাদের শিশুদের কি যখন ডায়রিয়া হয় জিঙ্ক দেই কেন? সে একটা শক্তি পায়, শরীরে বাড়তে একটা শক্তি পায়। জিঙ্কের বাংলাটা যখন বাড়তি বরন্ত বয়স থাকে তখন জিঙ্ক দেয়, ঠিক সেরকম গরুরও সেম। আমরা জিঙ্ক যদি দেই সেক্ষেত্রে জিঙ্কটা করে কি, ওর শরীরের যে গ্লেজটা, ওর যে মরা চামড়া বলেন কিংবা মরা ঝরা পশমগুলি বলেন, এগুলি সরে যায়, একটা গ্লেজ চলে আসে, একটা গ্লো চলে আসে, এবং এই যে শিং তারপরে হুফের যে গঠনটা এটাকে সুন্দর করে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই জিঙ্কের একটা কোর্স করাই এবং সেই সাথে শরীরটা ভালো করে পরিষ্কার করাই প্রতিদিন, যাতে বাড়তি পশমগুলি পড়ে যায়, একটা সুন্দর লুক আসে। এবং শিংগুলিতে হয়তো বা অনেক সময় সরিষার তেল কিংবা হুফগুলিতে তেল দিয়ে তারপরে একটু ঘষা দিয়ে এই জিনিসগুলি একটু ট্রিমিং। হ্যাঁ, আচ্ছা এখানে একটু বলি, আজকে যদি আপনি জিঙ্কের জায়গায় বলতেন আয়রন, সবাই কিন্তু বুঝতো। তো হয়তো সবাই বুঝেছেন, আয়রন যেমন কোনো ওষুধ না, আয়রন পর্যায় সারণীর একটা মৌল, সেম মিনারেল একটা পর্যায়, ঠিক একইভাবে জিঙ্ক পর্যায় সারণীর একটা মৌল, একটা একটা যেটাকে বলে একটা মেটাল মৌল। এটা মানুষের শরীরেও জিঙ্কের দরকার, যে কোনো প্রাণীর শরীরে জিঙ্কের দরকার। তো যাই হোক, আমরা এখানে একটা কথা বলতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিশেষ করে সাদা গরুর ক্ষেত্রে এটা প্রবলেমটা হয়, এটা হলো যে সাদা গরুগুলো এত খুব কুইকলি নোংরা হয়, আমরা যতই পরিষ্কার করে এখান থেকে পিক আপে উঠাই, বাসার সামনে যে আবার নোংরা, ওই গাড়ির মধ্যে নোংরা হয়ে যায়। আমরা সেক্ষেত্রে যেটা করি, গরুটা নামিয়ে বাসায় ঢোকানোর আগে একটু পরিষ্কার করে তারপর ডেলিভারি দিই, তারপর ডেলিভারি দিই। অনেকের ক্ষেত্রে ডিমান্ড থাকে যে না আমার গরুটা সাজায় দিতে হবে। এখন সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের নিজেদের একটা ভেন্ডর আছে মালার, আমরা তার সাথে যোগাযোগ করে দিই, তার সাথে যে উনি যে এভাবে যেরকম মালা পারচেস করে দিবেন, আমরা গরুটা ডেলিভারির সময় ট্রাকে উঠে মালা পরে উঠাই না, কিন্তু মালাটা নষ্ট হয়ে যাবে। আমরা যেটা করি, ওনার বাসার সামনে নামায় গরুটা পরিষ্কার করে তারপর মালা পরে ডেলিভারি দিই। তো এখন এক এক কাস্টমার এক এক ধরনের চাহিদা থাকে। আবার অনেকে আমাদের এখানেই কোরবানি দিবেন, তো সেগুলো তার মানে সেগুলোকে আমরা রেডি করবো না, সেগুলো আমরা রেডি করি, সেগুলো রেডি করে সেগুলো প্রিপেয়ার হয়ে থাকে। সেগুলো তো কোরবানির দিন সকালবেলা আমরা যেটা করি যে নিজেরা গোসল দেওয়াই, নিজেদের তত্ত্বাবধানে গোসল দেওয়া, তারপর আমাদের কোরবানি গরুর সাথে একসাথে গোসল দেওয়া, সে একইভাবে ট্রিমিং করে ওনাকে ছবি ভিডিও পাঠাই। আমরা খুবই অপছন্দ করি কোরবানির ভিডিও করা। একটা পশু আল্লাহ তাআলা, আমার মনে হয় না এটা কোথাও কোনো সভ্য মানুষের কাজ একটা গরু কোরবানি করার ভিডিও করাটা। তো যাই হোক, কিন্তু কোরবানির আগে আমরা তাকে ভিডিও পাঠানোর চেষ্টা করি, ছবি পাঠানোর চেষ্টা করি। অনেক সময় উনি পার্সোনালি উপস্থিত থাকেন, সেই জিনিসগুলো চেষ্টা করি। তো উনাকে আমাদের যারা কোরবানির সময় যারা থাকি, আমরা চেষ্টা করি আমাদের একটা উৎসব মুখর পরিবেশ হয়, কাস্টমাররা আসেন, আমরা একটু খাওয়া দাওয়া করি, আড্ডাবাজি করি। ঈদের দিন কি হয় দেখেন, ঈদের দিন নর্মালি তো সবাই পরিবারের সাথেই থাকে, হ্যাঁ, তো আমাদের রোজার ঈদ তো আমরা ওভাবেই কাটাই, কিন্তু কোরবানিটা আমাদের একটা বাড়তি না, এখন কিন্তু আমাদের কাস্টমার একটা পরিবার, আমাদের 25টা বা 30টা যে কয়টাই কাটি না কেন, তো দেখা যায় যে বাসায় যাওয়ার সুযোগ কম, বিকাল 5টা পর্যন্ত ওই আমাদের যারা সমাজে ক্লায়েন্ট আছে তাদের সাথে দেখা, ওটা কিন্তু এখন পরিবার হয়ে গেছে ভাই, ওটা অস্বীকার করতে পারবো না। ওগুলি শেষ করে তারপরে নিজের গরুটাকে নিয়ে ঘরে যাওয়া, ওইটা একটা পরিবার ভাই, হ্যাঁ ডেফিনেটলি ওটা পুরো পরিবার, ওটা এখন অস্বীকার করা যাবে না। তারপর তার সাথে একটা জিনিস চিন্তা করতে হবে ভাইয়া, আমরা তো ঈদ করছি, আমার এই যে জব্বা ছেলেগুলো সারা বছর কষ্ট করবে, ঈদের আগের ভোর রাত পর্যন্ত আপনাদের ডেলিভারি দিবে, কষ্ট করবে, ওদেরও ঈদ আছে, আমরা চেষ্টা করবো হয়তো বা রাতের বেলা ওদের এখানে একটু আসতে, ওদের সাথে একটু ঈদ করতে। তো এই তো আর কি। তো এখন এই ডেলিভারির প্রসেসে দেখেন ঢাকা শহরে প্রচন্ড জ্যামের শহর, এবং ঈদের আগে সবচেয়ে যে বড় প্রবলেমটা হয়, ঈদের আগে পুরো শহরটা জ্যাম প্যাক থাকে। আমাদের ডেলিভারির সবচেয়ে বড় অন্তরায় জ্যাম, ঠিক কিনা? রাত্রি 2টায় জ্যাম পাই, এখন তো এই গাবতলী রোডে রাত্রি 2টায়ও জ্যাম থাকে, 3টায়ও জ্যাম থাকে। গত বছর এমনও হয়েছে, একটা মানে আছে বেরিবাদা হয়তো খেয়াল করছেন যে গত রোজা ঈদের আগে একটা কাজ হচ্ছিল, রোজার সময় ওই কাজটা বেশ কিছুদিন চলে আসছে, এবং আসার পরে ঈদের 5-7 দিন আগে ওরা বন্ধ করে দিচ্ছে কাজটা। ওই কাজটা সম্ভবত 2-1 দিনের মধ্যে আবার শুরু করবে। আমাদের কত কিছু মাথায় রাখতে হয় একটা ডেলিভারির সময়, যে ওই রাস্তাটা কাজটা যদি ধরে এখন মিনিমাম 20 থেকে 25 দিন লাগবে। হ্যাঁ, সো আমরা একটা সবকিছু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডেলিভারি আমাদের তো সেক্ষেত্রে হয়তো বা রাজাসন সাভার রোড ইউজ করতে হবে। আর আপনারা জানেন সাভার রোডে আমিনবাজারের ওই সময়
সবাই ঢাকার বাইরে যাওয়ার একটা তাড়না থাকে, কি ভয়ঙ্কর জ্যাম। তো গাবতলীর জ্যাম, আমিনবাজারের জ্যাম, গাবতলীর জ্যাম, বিশাল জ্যাম। তো এগুলো মাথায় রেখে আমরা একটা জিনিস চেষ্টা করি, রাত্রি 12টার পর ডেলিভারি দিতে। তো সত্যি কথা বলতে কি, এটা দুঃখের সহকারে বলতে হয় যে রাত্রি 12টার পরও এখন আর জ্যাম ফ্রি সময় না। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা একটা শর্ট ভিডিও ছিল, আমরা চেষ্টা করছি আমাদের সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের বেল আইকনে ক্লিক করবেন আমাদের চ্যানেলের, আমাদের ভিডিওটাতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ আপনাদের সবাইকে এবং সবার পরিবারকে নেক হায়াত দিক। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ ভালো করে ঈদ করবেন পরিবারের সাথে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।